শিরোনামহীন অনুভূতি পর্ব 11। টপ ফ্লোরে লম্বা করিডোর পেরিয়ে একদম শেষ প্রান্তে ইস্তিরাজের কেবিন অবস্থিত। পুরো ফ্লোরটা ভিআইপি নামে খ্যাত। এটা জাস্ট ফ্যামিলি মেম্বার্স এবং সেলিব্রিটিদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে। প্রিমার কেবিন থেকে বেরিয়ে ভারাক্রান্ত মনে ধীর পায়ে আর্শিয়ান ইস্তিরাজের কেবিনের দিকে যায়। বিনা পারমিশনে কেবিনের দরজা খুলে হনহনিয়ে ভেতরে প্রবেশ করে। ইস্তিরাজ তখন সবে খাবারের প্যাকেটে হাত দিয়েছে। আচমকা ধূপধাপ শব্দ শুনে বেচারা ভড়কে যায়। আর্শিয়ান বিনা বাক্যে এসে ধপ করে চেয়ারে বসে পড়ে, কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। ইস্তিরাজ নিশ্চুপে এতক্ষণ তার প্রতিক্রিয়া লক্ষ্য করে অতঃপর দাঁত কেলিয়ে বলে, কি হয়েছে দোস্ত? বেড কমফোর্টেবল ছিল না নাকি? তোর মুডের 12টা বেজে আছে কেন? আর্শিয়ান চোখ থেকে হাত সরিয়ে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ আইরা কথা বলিস না, ভাল লাগছে না এসব। ইস্তিরাজ লম্বা শ্বাস টেনে ধীর কণ্ঠে বলল, পিচ্চি অনেক বেশি রিয়্যাক্ট করেছে? আর্শিয়ান ধরা গলায় বলল, শি ওয়ান্টস ডিভোর্স। ইস্তিরাজ স্থির দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলল, স্বাভাবিক, তুই এত সেন্টি খাচ্ছিস কেন? তোর অনাগত বাচ্চাদের কাস্টাডি এনশিওর কর। বইয়ের প্রয়োজন পড়লে আরেকটা বিয়ে করবি না হয়। আর্শিয়ান খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বাচ্চারা ফোর্থ সাবজেক্ট। বউ হিসেবে আমার ওনাকেই লাগবে। আমি পারবো না তাকে ছাড়তে। বিশ্বাস কর রাজ, বিগত 2টা মাস আমি কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি। গ্লানিবোধ আমায় কতটা পুড়িয়েছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইস্তিরাজ শান্ত চোখে দেখল আর্শিয়ানের পাগলাটে অভিব্যক্তি। চোখে মুখে অনুতাপের ছাপ স্পষ্ট। তার চোখ জোড়া ভিজে উঠছে গ্লানিবোধের কারণে। ইস্তিরাজ সবটা বুঝে ভীষণ ঠান্ডা কণ্ঠে বোঝানোর স্বরে বলল, সমস্যাটা কোথায় জানিস? প্রিমা কখনোই তোর থেকে ভালোবাসা আশা করেনি। তোর পাস্ট জানার পর মেয়েটা নির্দ্বিধায় স্বাভাবিক সংসারের স্বপ্ন ছেড়ে দিয়েছিল। শুধু চেয়েছিল একটুখানি রেসপেক্ট, এবং তুই সেটা দিতে ব্যর্থ। এখন তুই বল, প্রিমা কেন থাকবে তোর কাছে? আর্শিয়ান রক্তাভ দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলল, আমাদের মাস কয়েকের বিবাহিত জীবনে সেই একটা ঘটনা ব্যতীত উনি কখনোই কোনো বিষয়ে কোনো প্রকার অভিযোগ তুলতে পারবেন না। আমি অলওয়েজ ওনার সকল মতামতকে সম্মান করেছি এবং ব্যক্তি প্রিমার জন্য আমার দৃষ্টিতে অগাধ শ্রদ্ধা ছিল। সেই দিনের বিষয়টা পুরোপুরি আলাদা ছিল। আমি হুঁশে ছিলাম না একদমই। আমার দ্বারা বিরাট অন্যায় হয়েছে, সেটা আমি স্বীকার করছি। প্রয়োজনে তোরা শাস্তি দে আমাকে, কিন্তু দূরত্বের নামে মৃত্যুসম যন্ত্রণা দিস না। একটা সুযোগ কি আমি ডিজার্ভ করি না? ইস্তিরাজ অবাক হয়ে দেখল আর্শিয়ানকে। শক্তপোক্ত ছেলেটা এত বেশি ভেঙে পড়েছে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ইস্তিরাজ। নিহার মৃত্যুতে তাকে কাঁদতে দেখা যায়নি, অথচ আজ প্রিমাকে হারানোর ভয়ে তার অক্ষিকোটর অশ্রুসিক্ত। টুপটাপ কয়েক ফোঁটা অশ্রু ইতিমধ্যে গাল বেয়ে গড়িয়ে পড়েছে। ইস্তিরাজ কৌতূহলী গলায় শুধালো, তুই পিচ্চিকে কি বলে এসেছিস? আর্শিয়ান নাক টেনে ধীর গলায় বলল, কোনো মতেই আমার বক্ষপিঞ্জরে বন্দী হয়ে থাকতে চাইছিল না, তাই বাধ্য হয়ে হালকার উপর ঝাপসা করে ব্ল্যাকমেল করেছি। ইস্তিরাজ হতভম্ব গলায় বলল, তুই উন্মাদ হয়ে গেছিস শান? এমনিতেই সব কিছু এত কমপ্লিকেটেড, তার মধ্যে তুই আবার ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে এসেছিস। আমার সামনে অনুতপ্ত হয়ে লাভ আছে? যাকে আটকে রাখতে চাইছিস তাকে বুঝিয়ে বল নিজের ফিলিংস। আর্শিয়ান দুপাশে মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার অনুতাপ ওনাকে আটকাতে পারবে না, কারণ আত্মসম্মানটা ওনার প্রধান প্রায়োরিটি। বাধ্য হয়ে আপনজনের প্রসঙ্গ টেনে আমার খাঁচায় তাকে বন্দি করে রেখেছি। আমার অনুতাপে জর্জরিত কণ্ঠ কিংবা চোখ ভর্তি গ্লানিবোধ কোনোটাই ওনাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারত না। আটকে রাখা তো বহু দূরের কথা। বিশ্লেষণ করতে গেলে আর্শিয়ানের বলা একটা কথাও ভুল নয়। ইস্তিরাজ হাল ছেড়ে দিয়ে ম্লান কণ্ঠে বলল, ভালোবাসার মানুষকে আটকে রাখতে নেই শান, তাদের খোলা আকাশে
মুক্ত বিহঙ্গনার ন্যায় উঠতে দেখার মাঝেই সীমাহীন আনন্দ লুকিয়ে আছে। যত বেঁধে রাখবি সম্পর্ক তত বেশি নির্জীব হয়ে উঠবে, একতরফা সংসার হয় না। তুই তাকে আটকে রাখতে পারলেও তার মনকে বশীভূত করতে পারবি না। আরশিয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে ভাঙা কণ্ঠে বলল, তার মনের একছত্র আধিপত্য না পেলেও আমি তাকে আটকে রাখতে চাই। আপেক্ষিক ভালোবাসা আমার লাগবে না, আমার কেবল তাকে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে আমার বন্দিনী করে রাখতে চাই। তাকে সুযোগ সন্ধানী বলার নিষ্ঠুর অপরাধের কারণে আজীবন যদি তাকে না ছোঁয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়, তবুও শেষ পর্যন্ত আমি তাকেই চাইব। সামান্য থেমে আরশিয়ান পুনরায় বলল, তার নির্লিপ্ত দৃষ্টিজোড়ায় আমি সুখ খুঁজে নেব। অভিমান বুকে পুষে বাধ্য হয়ে আমার প্রশান্ত বুকে মাথা রাখলেও আমি তাতেই শান্তি খুঁজে নেব। আক্ষেপের স্বরে হাজারটা কটু বাক্য শোনালেও সেটাকেই মধুর বাণী হিসেবে গ্রহণ করব। তবুও বিচ্ছেদের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করব না। সর্বোপরি আমারই তাকে লাগবে। ইস্তিরাজ হতবাক কণ্ঠে শোধায়, তুই একাকিত্বে এত ভয় পাস? বিচ্ছেদে এত আপত্তি কেন তোর? আরশিয়ান ম্লান হেসে বলল, একাকিত্বের ভয়াবহতা কেবল তারাই জানে যারা তীব্রভাবে কাউকে চাওয়ার পর রিক্ত বক্ষে এক রাশ হাহাকার এবং মস্তিষ্কে তার কল্পচিত্র সাজিয়ে বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে এক ঝলক দেখার চেষ্টায় তারা রোজ চাতক পাখির ন্যায় অপেক্ষা করে। সেই ব্যক্তির কণ্ঠস্বর শোনার জন্য তারা প্রতি মুহূর্ত তৃষ্ণার্ত ব্যক্তির ন্যায় ছটফটায়। সেই ব্যক্তিকে নিজের করে পাওয়ার জন্য নির্ঘুম রাতে অসহায় হয়ে জায়নামাজে বসে মোনাজাতে শব্দহীন কান্নায় কত শত আর্জি জানায়, তার ইয়াত্তা নেই। এই সব অনুভূতি সহ্য করার মতো সক্ষমতা আমার নেই রাজ, একদমই নেই। সামান্য থেমে আরশিয়ান পুনরায় বলল, কাব্যিক ভাষায় দূরত্ব রেখে সেই মানুষকে অন্যের সাথে সুখী থাকতে দেওয়াকে হয়তো প্রকৃত প্রেম বলে, কিন্তু বাস্তবিক অর্থে নিজের মানুষটাকে নিজের কাছে রাখার মাঝেই প্রকৃত সুখ বিদ্যমান। মানুষ যত বড়ই মহামানব হোক না কেন, নিজের সুখকে অন্য কারোর বক্ষে শান্তিতে দেখলেও তাদের অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে অসহনীয় অশান্তি ছড়িয়ে পড়ে। রইল কথা বিচ্ছেদের যন্ত্রণা কেবল তারাই উপলব্ধি করতে পারবে যারা নিজের সর্বস্বটা দেওয়ার পরও অপর প্রান্তের মানুষটাকে আটকে রাখতে পারেনি। সেটা আরেক অবর্ণনীয় নীলাভ যন্ত্রণা, যা আজীবন মণিকোঠায় ক্ষণে ক্ষণে যাতনা সৃষ্টি করে সুখের পরিসমাপ্তি ঘটায়। ইস্তিরাজের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে যায়। বিবেচনা করতে গেলে দুজনেই নিজ নিজ অবস্থানে সঠিক। সম্পর্কে ভবিষ্যৎ কী হবে জানা নেই, তবে দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসে। সব চিন্তা ঝেড়ে ফেলে ইস্তিরাজ বলে, এখন কি করবে? আরশিয়ান চোখ মুখ মুছে ধীর কণ্ঠে বলল, মিস ফারজানাকে একটু ডেকে দে। ইস্তিরাজ বিভ্রান্ত চোখে ওর দিকে একবার তাকিয়ে ফোন উঠিয়ে কল করলো কাউকে। কিছুক্ষণ পর কেউ একজন নক করলো কেবিনে। ইস্তিরাজ অনুমতি দিতেই ফারজানা কুকে প্রবেশ করলো। ভেতরে ঢুকে আরশিয়ান এবং ইস্তিরাজকে দেখে খানিকটা অবাকই হলো ফারজানা। ধীর পায়ে এগিয়ে এসে আরশিয়ানের পাশের চেয়ারটায় বসে ধীর কণ্ঠে শোধালো, ডেকেছিলেন আমায়? ইস্তিরাজ ধীর কণ্ঠে বলল, আরশিয়ান আপনার সাথে কথা বলতে চায়, ধৈর্য নিয়ে শোনার অনুরোধ রইল। ইস্তিরাজের চোখে আকুতি। ফারজানা কিঞ্চিত অবাক হলো তাদের অভিব্যক্তি দেখে। ফাঁকা ঢোক গিলে ধীরে সুস্থে বলল, বলুন, কি বলতে চান? খানিকটা সময় নিয়ে আরশিয়ান তার দিকে ফিরে মাথা নত করে কম্পমান কণ্ঠে বলল, মিসেস প্রিমার অভিভাবক আপনি। আমি জানি না চাইতেও আমি আপনাকে হার্ট করেছি, আমার ওয়াদার পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি স্বেচ্ছায় এসব করিনি। আরবিদের জালে পা দিয়ে বিরাট বড় অন্যায় করেছি আমি। আমার অপকর্মের জন্য আমি অনুতপ্ত। আপনাদের ইচ্ছে হলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমার আপত্তি থাকবে না। শুধু একটাই অনুরোধ করছি,
ওনাকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন না প্লিজ। আমার পক্ষে এই বিচ্ছেদ মেনে নেওয়া সম্ভব নয়। ফারজানা হতভম্ব চোখে তাকালো আরশিয়ানের দিকে। কান্নার ফলে স্নিগ্ধ মুখটা হালকা রক্তিম বর্ণ ধারণ করেছে। অপরাধ বোধের গ্লানিতে চোখ জোড়া নিমীলিত হয়েছে। সর্বদা দাম্ভিকতা নিয়ে চলাফেরা করা মানুষটা তার সামনে হাত জোড় করে প্রিমাকে চাইছে। ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছিল তার। কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা ভেবে ফারজানা দৃঢ় গলায় বলল, আপনার গ্লানিবোধ আমার বোনের মান সম্মান ফিরিয়ে দিতে পারবে না মিস্টার চৌধুরী। ওর কাছে নিজের আত্মসম্মানের ওপর কিচ্ছু নেই। আপনার পরিস্থিতি বুঝলেও আমি নিরুপায়। এক্ষেত্রে প্রিমার মতামতই শিরোধার্য। আরশিয়ান অসহায়ের মতো বলল, অজান্তেই আমার দ্বারা একটা অন্যায় হয়েছে। আমি কি একটা শেষ সুযোগ ডিজার্ভ করি না? ফারজানা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সুযোগ দেওয়ার কেউ নই। যার সাথে অন্যায় করেছেন সে যদি আপনার আকুতি মঞ্জুর করে তাহলে হয়তো মিলবে সুযোগ। আরশিয়ান অনুরোধের কণ্ঠে বলল, আপনার সাপোর্ট ভীষণ দরকার এই মুহূর্তে। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। ফারজানা তার আকুতি দেখে কৌতূহলী কণ্ঠে শুধায়, আমার সাপোর্ট বলতে? আরশিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, চৌধুরী বাড়ির আবহাওয়া মিসেস প্রিমার জন্য উপযুক্ত নয়। তাছাড়াও ডক্টর বলেছে এটা হাই রিস্ক প্রেগনেন্সি। সবটা বিবেচনা করে আমি হসপিটালের পার্শ্ববর্তী একটা অ্যাপার্টমেন্টে শিফট হতে চাইছি। সেই সাথে আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকতে। আমি ওনাকে একা ছাড়তে পারবো না, কিন্তু ওনার শখ অপূর্ণ রাখতে চাইছি না। ফারজানা ইতস্তত করে বলল, এটা সম্ভব নয়। আরশিয়ান উদ্বিগ্ন গলায় বলল, মিসেস প্রিমার মেন্টাল কন্ডিশন ভীষণ নাজুক। এই পরিস্থিতিতে আমি একা ওনাকে কোনোভাবেই সামলাতে পারবো না। আপনার অস্বস্তি বোধ হবে না এইটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আপনার অ্যাপার্টমেন্ট আলাদা হবে এবং সমস্ত খরচ অফিস বহন করবে। এখান থেকে যাতায়াতেও বেশ সুবিধা হবে আপনার। একটু ভেবে দেখুন, অফারটা কিন্তু চমৎকার। ফারজানা কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, আমি সম্মতি দেব, কিন্তু একটা শর্তে। আরশিয়ান কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, কি শর্ত? ফারজানা দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীত পাল্টানোর ক্ষমতা আমাদের নেই। যা হয়েছে তার জন্য আপনি যথেষ্ট অনুতপ্ত। একই সাথে আমার বোনের জন্য অগাধ কনসার্ন দেখছি আমি আপনার চোখে। এই জন্য আপনার অনুরোধ রাখছি। তবে ভবিষ্যতে যদি কখনো একই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে আমি ফারজানা কখনোই আমার বোনকে আপনার সংসারে রাখব না। আরশিয়ান স্বস্তির শ্বাস ফেলে বলল, এটাই প্রথম এবং এটাই শেষ। এরপরে মিসেস প্রিমাকে আমি আরশিয়ান ইসফার চৌধুরী অভিযোগ করার বিন্দুমাত্র সুযোগ দেব না। ফারজানা কথা না বাড়িয়ে চুপ রইল। আরশিয়ান আরও কিছু বলার পূর্বে পুনরায় কেবিনে নক পড়ল। একজন নার্স বলল, মিসেস চৌধুরীর হাজবেন্ডকে ডক্টর এক্ষুনি দেখা করতে বলেছেন। আরশিয়ান তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বের হয়ে যায়। তার প্রস্থানের পানে চেয়ে ফারজানা বলল, উনি এত দ্রুত প্রিমাকে ভালোবেসে ফেলবেন আমি কল্পনাতেও ভাবিনি। ইস্তিরাজ মৃদু হেসে বলল, মিসেস লাড্ডু ছোটোখাটো একটা রূপেঞ্জেল। বন্ধু আমার প্রেমে না পড়ে যাবে কই? ফারজানা হেসে ফেলল। পরক্ষণেই চিন্তিত কণ্ঠে বলল, সত্যি বলতে আমার পরে প্রিমা যদি কারোর কাছে সেফ থাকে তবে সেটা নিঃসন্দেহে মিস্টার চৌধুরী। তবে আমার ভয় করছে, প্রিমা অভিমান ভুলে আদৌ মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবে তো? ইস্তিরাজ খাবার 3টা পোর্শনে ভাগ করতে করতে বলল, আপনার কি মনে হয় মিসেস লাড্ডুর কি করা উচিত? ফারজানা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনাকে আরেকটু সাফার করিয়ে অতঃপর গ্রহণ করে নেওয়া উচিত। মানুষটার ভালোবাসা কিংবা যত্নে কোনো কমতি নেই, লোক দেখানো কোনো ব্যাপার নেই। যতটুকু আছে তার সবটুকুই খাঁটি। ইস্তিরাজ পুনরায় শুধালো, মিসেস লাড্ডু কি করবেন বলে আপনার মনে হয়? ফারজানা খানিকটা দ্বিধা নিয়ে বলল, আমার মনে হয় প্রিমা ওনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। ইস্তিরাজ খাবারের প্লেটটা তার দিকে ঠেলে দিয়ে বলল, কেন? ফারজানা জানে কথা বাড়িয়ে লাভ নেই, উপরন্তু সে ক্ষুধার্ত। তাই প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
সমস্যাটা দোষারোপ কিংবা ভুল বোঝাবুঝি নিয়ে নয়। প্রিমার মনে যে বিষয়টা দাগ কেটেছে তা হলো মিস্টার চৌধুরী নিজেকে অন্য কারুর বলে দাবি করার বিষয়টা। প্রিমার আম্মুকে ছেড়ে তার বাবা যখন ওই ডাইনিটাকে চুজ করেছিল তখন থেকেই প্রিমা থার্ড পারসন ব্যাপারটা একদমই মানতে পারে না। ইভেন আমি যদি কোনো বাচ্চাকে কোলে নিয়ে একটু বেশি আদর করি তাহলে সেটাও ওর পছন্দ হয় না। আপন মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়টা নিমেষেই গ্রাস করে ফেলে ওকে। ইস্তিরাজ এবার ধরতে পারল আসল বিষয়টা। ডালে পরোটা ডুবিয়ে একটা বাইট মুখে নিয়ে অস্ফুট স্বরে শুধালো, ওনার ইনসিকিউরিটি ইস্যু আছে? ফারজানা সাই জানিয়ে বলল, মারাত্মক লেভেলের। ইস্তিরাজকে নিশ্চুপ হয়ে যেতে দেখে ফারজানা কৌতূহলী কণ্ঠে শুধালো, এ বিষয়ে আপনার অভিমত কী? ইস্তিরাজ শান্ত কণ্ঠে বলল, মানুষ কখনোই নিখুঁত হয় না। অল্প স্বল্প দোষ ত্রুটি সকলের মাঝেই বিদ্যমান। মানুষকে যদি ফেরেশতার আদলে পরিমাপ করতে যান তাহলে আপনি বোকা পাবলিক। ভালো এবং খারাপ গুণের সমন্বয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সৃষ্ট। কাউকে ভালোবাসলে তার সমগ্র সত্তাটাকেই ভালোবাসা উচিত। আপনি যদি তার পজিটিভ সত্তাটাকে ভালোবাসেন তাহলে নিঃসন্দেহে আপনি স্বার্থপর। ফারজানা কনফিউজড হয়ে বলল, মিস্টার চৌধুরী লাড্ডুকে সবার সামনে অপমান করেছেন, নিজেকে অন্য নারীর স্বামী বলে দাবি করেছেন। এরপরও প্রিমার ক্ষমা করতে না চাওয়ার বিষয়টা কিংবা মুখ ফিরিয়ে নেওয়াটা স্বার্থপরতা? ইস্তিরাজ স্মিত হেসে বলল, মিসেস লাড্ডু নিজের অবস্থানে একদম ঠিক আছেন। একটা সম্পর্কে ভালোবাসার চাইতেও সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো উনি অভিমানের চাইতে জেদকে বেশি পাত্তা দিচ্ছেন। ফারজানা বিভ্রান্ত হয়ে বলল, কিভাবে? ইস্তিরাজ লম্বা শ্বাস টেনে গভীর গলায় বলল, মিসেস লাড্ডু আর্শিয়ানকে অসম্ভব ভালোবাসে, কিন্তু আর্শিয়ানের বলা কথাগুলো তার অনুভূতির দেওয়ালে নিঠুর এক আঘাত এনেছে। উনি বর্তমানে ইমোশনাল ইমব্যালেন্সড, কারণ এই অযাচিত ধাক্কা ওনাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। সম্মান ভার্সেস অনুভূতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজ ইচ্ছাকে অকারণে মাটিচাপা দিয়ে ফেলছেন, সেই দিকে ওনার খেয়ালই নেই। ফারজানা বিরক্ত হয়ে বলল, এত পেঁচিয়ে কথা বললেন কেন? বুঝিয়ে বলুন সবটা। ইস্তিরাজ মৃদু হেসে আড়মোড়া ভেঙে বলল, বর্তমানে আপনার লাড্ডু চাই আর্শিয়ান তার থেকে দূরত্ব বজায় রাখুক এবং অনুভব করুক বিগত 2 মাসের অসহ্য একাকিত্বের যন্ত্রণা। কিন্তু সমস্যা হলো যে আর্শিয়ান ওনার অভ্যাসে পরিণত হয়েছে, এটা স্বীকার করতে উনি একদমই চাইছেন না। উনি চাইছেন আর্শিয়ান ওনার কমতি বুঝুক, নিজের অনুভূতি বিশ্লেষণ করতে শিখুক এবং সর্বোপরি ওনাকে ভীষণ ভালোবাসুক। কিন্তু জেদের বশে সোজাসাপটা সেটা না বলে উনি বিচ্ছেদের প্রসঙ্গ তুলছেন। ফারজানা হতভম্ব হয়ে বলল, আমি যেটুকু প্রিমাকে চিনি সে কখনোই তার আত্মসম্মানের সাথে আপোষ করবে না। ইস্তিরাজ বিরক্ত হয়ে বলল, আত্মসম্মানের গানটা বন্ধ করে আগে বাস্তবতাটা বুঝেন। আল্লাহ মানুষকে মুখ দেখে কুণ্ডলী পড়ে ফেলার মতো চমৎকার ক্ষমতা প্রদান করেনি, সেটাও মাথায় রাখা উচিত আমাদের। সেই ভিডিওটা সম্পূর্ণ রিয়েল, এটা যাচাই করার পরই প্রিমাকে দোষ দেওয়া হয়েছে। ছাদ থেকে পড়ে নিহা মরেছে এমনটা জানানো হয়েছিল, সুতরাং এখানে শানকে দোষারোপ করার কোনো যুক্তি নেই। ইস্তিরাজ সামান্য থেমে আবারও বলল, এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। আর্শিয়ানের জীবনে প্রথম প্রেম হলো নিহা। স্ত্রীর প্রতি কতটা স্বচ্ছ অনুভূতি থাকলে 8 বছর একটা পুরুষ একলা জীবন পার করতে পারে, সেই আইডিয়া আছে আপনার? আর্শিয়ান যখন জানতে পারে নিহাকে মার্ডার করা হয়েছে তখন থেকে সে পাগলের মতো খুনিকে খুঁজছে, কিন্তু ক্লু না থাকায় সকল প্রচেষ্টা ব্যর্থ ঘোষিত হয়। শুধুমাত্র নিহার ভ্রম থেকে বেরিয়ে আসার জন্য শানকে কত শত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয়েছে তার সাক্ষী একমাত্র আমি। শান যখন জানতে পারে নিজের অতীত ভুলে যেই নারীর সাথে ভবিষ্যৎ সাজানোর পরিকল্পনা করছে সেই নারী তার প্রথম স্ত্রী খুনি, তখন তার ভায়োলেন্ট হয়ে ওঠাটা খুব অযৌক্তিক কিছু? ফারজানা মাথা ভনভন করে ঘুরতে থাকে। সে প্রিমার বিষয়টাই কেবল আমলে নিয়েছে, শানের দিকটা বোঝার চেষ্টাও করেনি। কিন্তু ঘটনা তো একপাক্ষিক হয় না কখনো। বেচারা কতটা সাফার করেছে সেইটা ভেবেই খারাপ লাগছে তার। ইস্তিরাজের প্রশ্নের জবাবে ফারজানা ধীর কণ্ঠে বলল, হুম।
ইস্তিরাজ পুনরায় গভীর গলায় বলল। সেই মোমেন্টে দাঁড়িয়ে একজন স্ত্রী হিসেবে মিসেস লাড্ডুর উচিত ছিল ওনাকে না রাগিয়ে ঠান্ডা মাথায় সবটা খুলে বলা। আরশিয়ান আগেই ভায়োলেন্ট হয়ে যায়নি মিস জানা। আপনার লাড্ডুর কোল্ড বিহেভিয়ার তাকে বাধ্য করেছে ভায়োলেন্ট হতে। আমি আরশিয়ানকে নির্দোষ বলছি না। নিজের স্ত্রীকে তার অধিকার নিয়ে প্রশ্নবিদ্ধ করাটা অবশ্যই অন্যায়, কিন্তু তাকে সেই পর্যায়ে উপনীত করার জন্য মিসেস প্রিমাও কিন্তু দোষী। আবেগের বশবর্তী হয়ে বলেছেন আরশিয়ানের উচিত ছিল প্রিমাকে বোঝা। আমি আপনাকে প্রশ্ন করছি, একজন স্ত্রী হিসেবে মিসেস প্রিমা কতটুকু আরশিয়ানকে বুঝেছে? মিসেস প্রিমা জানে না আরশিয়ান কেমন ব্যক্তিত্বের মানুষ? কথা ধরে অভিমান করার আগে বুদ্ধি খাটিয়ে ব্যাপারটা সমাধান করা যেতে পারত না? হুঁশে ফিরে নিজেকে নিহার দাবি করলেও বেহুঁশ অবস্থায় কেবল আপনার লাড্ডুর নাম জপেছে মাতাল আরশিয়ান। লোকে বলে মাতালেরা নাকি মিথ্যা বলে না। আপনার বোন দ্বিতীয় বিষয়টা ধরে সরাসরি বিচ্ছেদ বেছে নিচ্ছে, তাহলে প্রথম বিষয়টার জন্য সংসার করার সিদ্ধান্ত নিচ্ছে না কেন? ফারজানা প্রত্যুত্তর করতে পারে না। একটা যুক্তিও অযৌক্তিক নয়। আরশিয়ানের দোষ থাকলেও সেই বিচ্ছেদের মতো ভয়াবহ শাস্তি ডিজার্ভ করে না। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে কেমন যেন। কিছু একটা মনে পড়তেই ফারজানা শুধালো, মিস্টার চৌধুরী ওর অভ্যাসে পরিণত হয়েছে সেটা কিভাবে বুঝলেন? ইস্তিরাজ ভাবলেশহীন গলায় উত্তর দিল, এত কিছুর পরও শুধুমাত্র শানকে এক পলক দেখার জন্য বিগত 2 মাসে উনি বহুবার ব্যালকনি থেকে উঁকি দিয়েছেন পার্কিং এরিয়ায় তাকিয়ে থাকতেন। ওনার ফোনের সার্চ লিস্টে সর্বত্র আরশিয়ানের নাম বিচরণ করছে। কখনো ওনার ভয়েস শোনার ইচ্ছে হলে শানের অফিসের রেকর্ডের প্রেজেন্টেশনগুলো দেখে কান্না করতেন উনি। এই সব কি নির্দেশ করে? ফারজানার মাথা হ্যাং হয়ে যায়। ইস্তিরাজের কথার বিপরীতে বলার মতো কিছুই খুঁজে পায় না। বুকের ভেতরটা ভার হয়ে আসে। এত কমপ্লিকেটেড ব্যাপারটা আদৌ ঠিকঠাকভাবে সমাধান হবে তো? শেষ পর্যন্ত গিয়ে প্রিমা সুখী হবে তো? ফারজানা থম মেরে কিছুক্ষণ বসে থাকে। অযাচিত ভাবনায় মস্তিষ্ক তোলপাড়। এরপর আর কোনো কথা হয় না। দুজনে নিজের মতো করে নাস্তায় মনোনিবেশ করে। ফারজানা খাওয়ার সময় খেয়াল করে ডালে একটা মশলাও কিংবা মরিচ নেই। বিষয়টা একটু খটকা লাগলেও ফারজানা কিছুই বলল না। খাবার শেষ হতে প্লেট রাখতে গিয়ে দেখল তার ডালের সব মশলা আগে থেকেই বেছে ফেলে দেওয়া হয়েছে, অথচ ইস্তিরাজ নিজে ডালে একটা মশলাও ফেলেনি, উল্টে খাওয়ার সময় বড্ড বিরক্তি নিয়ে সেগুলো সরিয়ে সাইডে রেখেছে। অনাকাঙ্ক্ষিত যত্নটুকু ফারজানার মনে দাগ কাটে। মাঝে মধ্যে সে আসলে ইস্তিরাজের চরিত্রটাকে বুঝে উঠতে পারে না। ফারজানাকে তাকিয়ে থাকতে দেখে রাজ একটু ডাল মাখানো পরোটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার খাবারের দিকে নজর কেন দিচ্ছেন লাড্ডুর আম্মা? ফারজানা থতমত খেয়ে পরোটার টুকরোটা মুখে পুরে বলল, আমি নজর দিইনি, আমি তো যা। ইস্তিরাজ তার ঠোঁটের পাশে লেগে থাকা ডালের উচ্ছিষ্ট অংশটুকু বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিতে দিতে বলল, আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে না ম্যাডাম, আমি জানি আপনার সাথে তর্কে ইহজীবনে আমি জিতব না। সো আই সারেন্ডার। বাট নিজের প্রতি একটু যত্নশীল হন, নয়তো অন্য কেউ খুব বাজেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ফারজানা তার কথার মানেটা বুঝতে পেরে শিউরে ওঠে। সে অস্ফুট স্বরে বলে, এসব কোন ধরনের সতর্কতা বার্তা? ইস্তিরাজ স্মিত হেসে বলে, অ্যাডাল্ট ডিসক্লেমার ম্যাডাম, বুঝতে সমস্যা হচ্ছে? বর্ণনা সহ বিস্তারিত বুঝিয়ে দেব? ফারজানা হতভম্ব কণ্ঠে বলে, একদমই না, চুপ করুন এবং চোখ সরান। ইস্তিরাজ হু হা করে হেসে বলল, মিস লাজরানি, আপনার সেন্স অফ হিউমার দেখে আমি শিহরিত। যাক, আমার কষ্টটা একটু কমলো। অ্যাটলিস্ট হাতে কলমে সব কিছু বুঝাতে হবে না, এটাই ঢের বেশি। ফারজানা স্তব্ধ দৃষ্টি নিক্ষেপ করে আমতা আমতা করে বলল, কি মিন করতে চাইছেন আপনি? ইস্তিরাজ স্থবির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার সাথে সংসার করতে চাওয়ার ইচ্ছাটাকে মিন করছি আমি। বুঝেও না বোঝার ভান কেন করছেন আপনি? ফারজানা থতমত খেয়ে বলল, এটা অসম্ভব। নিষেধ করার পরও এসব টপিককে কথা বলছেন কেন আপনি? ইস্তিরাজ ভাবলেশহীন কণ্ঠে বলল, আপনার নিষেধাজ্ঞা মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে?
নাকি মিসেস জানা? ফারজানা এবার কঠোর গলায় বলল, আমার প্রসঙ্গে আপনি কতটুকু বলবেন কিংবা কতটুকু স্কিপ করবেন সেটা বলার রাইট আমার অবশ্যই আছে। ইস্তিরাজ ম্লান হেসে শোধালো, এটা অসম্ভব কেন? ফারজানা না পারতে এবার বলেই ফেলল, আপনাকে দেওয়ার মতো কোনো আমানত আমার কাছে অবশিষ্ট নেই। প্রেমের মোহে ডুবে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম এক কাপুরুষের কাছে। সুযোগ বুঝে সে প্রতারণার ফাঁদ গুটিয়ে পালিয়েছে, কিন্তু আমার কলঙ্ক স্রেফ আমারই রয়ে গেছে। আর কোনো রিজন লাগবে? ফারজানার শরীর কাঁপছে, ভীষণ অস্থির হয়ে পড়েছে বেচারি। ইসিরাজ তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, শান্ত হয়ে কথা বলুন। ফারজানা কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে একটু শান্ত করতে ইসিরাজ ঠান্ডা স্বরে বলল, ভালোবাসা পেতে হলে সতীত্ব অক্ষুণ্ণ থাকতে হবে এমনটা আমি কোথাও পড়িনি। তথাকথিত সমাজের রুলসের ব্যাপারটা ইনক্লুডেড হলেও আমার বাল দিয়েও মানি না ওসব ভণ্ডামি। একটা মানুষের পাশ থাকলে তার বর্তমান সুন্দর হতে পারে না এমন মূর্খ নীতি কোন হালারপুত বানিয়েছে? ইস্তিরাজের এই রূপের সাথে ফারজানা পরিচিত নয়। খানিকটা সময় নিয়ে ধীর স্বরে বলে উঠল, আমি ধর্ষিত হইনি, স্ব-ইচ্ছায় কলঙ্ক করিয়েছি। আমার প্রতি মানুষের সম্মান বোধ থাকাটাই উচিত নয়, সহমর্মিতা কিংবা ভালোবাসা তো দূরের বিষয়। ইস্তিরাজ আলতো হেসে বলল, আবেগের বশবর্তী হয়ে বিবেক হারিয়ে ফেলাটা আমি সমর্থন করি না, কিন্তু একতরফা দোষ দিলেই কেবল সুবিচারক হওয়া যায় না মিস জানা। আপনি কোন কাজটা করেছিলেন বলেন তো? শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষটাকে আটকে রাখার জন্য। যে মানুষটার আগাগোড়ায় কেউ নেই, সে তার ব্যক্তিগত মানুষটাকে আগলে রাখার জন্য কলঙ্কিত হয়েছে। এখানে আমি দোষের কিছুই দেখছি না, শুধু অনুভব করতে পারছি বোকা রমণীর একপাক্ষিক বৃথা প্রচেষ্টা। ফারজানা হার মেনে বলল, এইসব জাস্ট দুদিনের মোহ, কদিন যাক, নতুন কাউকে পেলে ওসব ঠুনকো অনুভূতি জানলা দিয়ে পালাবে। ইস্তিরাজ কঠোর গলায় বলল, সবাই তুর্জয় শাকিল চৌধুরী নয় মিস জানা। ফারজানার বুক ধক করে উঠল। কতদিন পর নামটা শুনল তার হিসেব নেই, কিন্তু অন্তঃপুরে নিরাসক্তি ব্যতীত অন্য কোনো অনুভূতি ধরা দিল না। বেচারি কাপা স্বরে বলল, আপনি এসব জানলেন কিভাবে? ইস্তিরাজ পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলল, আমার কলিজার উপর যার এককালীন রাজত্ব ছিল তার খোঁজ খবর নেওয়াটা খুব অস্বাভাবিক কিছু? ফারজানা আতঙ্কিত স্বরে বলে, অহেতুক পাগলামি করছেন আপনি। ইস্তিরাজের হাতটা থেমে যায়। ফারজানার ঘর্মাক্ত মুখশ্রী অবলোকন করে ফাঁকা ঢোক গেলে তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ভালোবাসি আপনাকে। ফারজানা আঁতকে উঠে বলে, ঘৃণা করি শব্দটাকে। ইস্তিরাজ ব্যাকুল কণ্ঠে বলে, ভালোবাসা গ্রহণ করতে হবে না, শুধু আমার হয়ে যান। আমি একবারও ভালোবাসার আর্জি জানাবো না, কেবল নীরবে নির্ভীতে আপনাকে অনুভব করব। ফারজানা দুপাশে মাথা নাড়িয়ে উন্মাদের মতো বলে, কখনোই না। ইস্তিরাজ কণ্ঠে আকুতি মিশিয়ে শুধালো, আপনার পাস্ট ব্যতীত এই ব্যক্তি ইস্তিরাজকে রিজেক্ট করার কোনো স্পেসিফিক রিজন আছে? যদি থাকে তাহলে আমি কথা দিচ্ছি সেই রিজনটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দেব আমি, কিন্তু আমার আপনাকে চাই। ফারজানার মাথায় তখন কেবল এই পরিস্থিতি কাটিয়ে ওঠার প্ল্যান ঘুরছে। বেশ কিছুক্ষণ ভাবার পর ভীষণ শান্ত কণ্ঠে ফারজানা বলল, আপনি একজন সিঙ্গার এবং তার পাশাপাশি টুকটাক মডেলিং করেন, যার ফলস্বরূপ আপনাকে হাজারটা মেয়ে সান্নিধ্যে যেতে হয়। এই বিষয়টা যথেষ্ট নয় আপনাকে রিজেক্ট করার? গান ইস্তিরাজের প্রাণভোমরা। প্রফেশন হিসেবে সবসময় ওটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে সে। কেউ যদি জিজ্ঞেস করে তার প্রফেশনের কথা, তবে সর্বপ্রথম সে নিজেকে সিঙ্গার হিসেবে দাবি করে। তার অস্তিত্বের সাথে মিশে থাকা বিষয়টাকে নিয়ে ফারজানা আপত্তি দেখে কলিজা ছিঁড়ে আসে রীতিমতো। ইস্তিরাজ হতভম্ব কণ্ঠে বলে, কাজের ক্ষেত্রে মেয়েদের সান্নিধ্যে যাওয়া আর পরকীয়া করা সেম বিষয় নয় মিস জানা। ফারজানা ধরে আসা গলায় বলে, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আমার অবস্থাও একই। ইস্তিরাজ নিশ্চুপে কিছুক্ষণ ভেবে অতঃপর ম্লান হেসে নীরব কণ্ঠে বলল, আমি ইস্তিরাজ চৌধুরী, আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, লাস্ট একটা কনসার্টে বিদায় সম্ভাষণ নিয়ে এই সিঙ্গিং ক্যারিয়ারে ইতি টানব আমি। অতঃপর আমার কণ্ঠনালী নিঃসৃত প্রত্যেকটা গান ও গিটারের সুর আমি কেবল আপনাকে উৎসর্গ করে গাইব।
এবার বলুন, আমার পক্ষে নামক দুর্গে একমাত্র ঘরণী হবেন মিস জানা? ফারজানা আঁতকে ওঠে রীতিমতো। তীর তীর করে কাঁপতে থাকে পুরোটা শরীর। ইস্তিরাজ তার অবস্থা বুঝে চেয়ার ছেড়ে উঠে এসে তার পাশে চেয়ারে বসে একটা পানির বোতল এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে, এক্ষুনি উত্তর লাগবে না, যতটা দরকার ততটা সময় নিন, কিন্তু দিন শেষে আমার নগ্ন বক্ষে আপনার অনাবৃত দেহটা আগলে নেওয়ার অধিকার আমার চাই, মানে চাই। ফারজানা বিষম খেলো। মুখের পানি ছিটকে গিয়ে ইস্তিরাজের ওপর গিয়ে পড়ল। ইস্তিরাজ চোখ বুজে ব্যাপারটা হজম করে নিল। ফারজানা এদিক ওদিক চেয়ে সেখান থেকে বেরোনোর বাহানা খুঁজতে লাগলো। পরিশেষে টেবিলের ওপর আধ খোলা খাবারের আলাদা পোর্শনটুকু দেখে প্রশ্ন করল, ওটা কার জন্য রেখেছেন? ফারজানা টপিক ঘোরানোর ব্যাপারটা বেশ ভালো মতো বুঝলো ইস্তিরাজ। সে আর ফাজলামি না করে সহজ গলায় বলল, আরশিয়ান কাল রাত থেকে না খাওয়া, কখন জানি প্রেশার বাবাজি লাল সালাম দিয়ে বসে, তার ইয়াত্তা নাই। ডক্টরের কেবিন থেকে বেরোলেই ওকে খাওয়ানোর যুদ্ধে নামবো, তাই অস্ত্র সাজিয়ে রেখেছি। ইস্তিরাজের কথায় বেশ হাসি পেল ফারজানার। আরশিয়ান এবং তার সম্পর্কটা চমৎকার। ইতিউতি চেয়ে ফারজানা আমতা আমতা করে বলল, আপনি তাহলে আপনার বন্ধুর সেবা যত্ন করুন, আমি বরং আমার লাড্ডুর কাছে যাই। কথাটুকু বলেই ফারজানা উঠে চলে যেতে নিলে ইস্তিরাজ তার লম্বা চুলের বিনুনি ধরে আটকায়। ফারজানা পিছু ফিরে শ্রাগ করে বলে, টিজ করছেন? ইস্তিরাজ চেয়ারে সম্পূর্ণ ভাত ছেড়ে দিয়ে পেছনে হেলে পায়ের ওপর পা তুলে বসেছিল। মুখে তার মৃদু হাসির ছটা। ফারজানার কথার প্রত্যুত্তরে দৃঢ় কণ্ঠে সে বলে উঠল, আপনার মুখবায়বে কোথাও ভয় কিংবা অস্বস্তির ছিটাফোঁটা দেখা যাচ্ছে না মিস জানা, তাহলে এটা টিজিং হলো কিভাবে? ফারজানা এগিয়ে গিয়ে ইস্তিরাজের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি একটা ডাকাত। ইস্তিরাজ বাঁকা হেসে বলল, তাহলে আপনার পবিত্র হৃদয়টা ছিনিয়ে নিই। ফারজানা থমকে গেল। ইস্তিরাজের কৌতূহলী মুখপায়নে চেয়ে বলল, ওটা কবে কাঠিন্যের কবলে পড়ে পাথুরে অবয়বে ধারণ করেছে? মরিচা ধরা মূল্যহীন জিনিস ছিনলে আপনার বিন্দুমাত্র লাভ হবে না ডাকাতবাবু, আপনি বরং জহরতের খোঁজ করুন। ইস্তিরাজ তার কথা শুনে আলতো হেসে বিনুনি ধরে সজোরে টান দেয়। বেচারি ফারজানা হুমড়ি খেয়ে ইস্তিরাজের বুকের ওপর আছড়ে পড়ে। ফারজানার হতবিহ্বল দৃষ্টিতে তাকালে ইস্তিরাজ তার চোখে চোখ রেখে ধীর স্বরে গুনগুনিয়ে গেয়ে ওঠে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। হাতের ফাঁক গলিয়ে সময় কখন বেরিয়ে যায় বোঝা বড় দায়। হসপিটালে আরও 3 দিন থাকার পর প্রিমাকে ছাড় দেওয়া হয়। আরশিয়ান যখন হন্যে হয়ে ফ্ল্যাট খুঁজছিল, তখন দেবদূতের মতো চমৎকার একটা প্রস্তাব নিয়ে হাজির হয় ইস্তিরাজ। হসপিটালের পাশেই তার 8 তলা বিশিষ্ট বাসা রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আছে 3টে করে ফ্ল্যাট। ইস্তিরাজ যেই ফ্ল্যাটটাতে থাকে সেটা সম্পূর্ণ ফাঁকা। ইস্তিরাজের প্রস্তাবটা শুনে আরশিয়ান দ্বিরুক্তি করেনি, বরং সানন্দে রাজি হয়। আরশিয়ান প্রিমার সাথে আফিয়া চৌধুরী এবং আরিয়ান চৌধুরীও সেই ফ্ল্যাটে শিফট হন। ফারজানা নিজের শখের চিলাকোটা ছেড়ে হাজির হয় ইস্তিরাজের ফ্ল্যাটে। সময় পেরোনোর সাথে সাথে সব কিছু নিজের গতিতে এগিয়ে চলেছে। ফারজানার সান্নিধ্যে পাশাপাশি আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরীর অতিরিক্ত যত্নের ফলস্বরূপ প্রিমার মানসিক অবস্থার পরিবর্তন ঘটেছে। শারীরিক অসুস্থতা অনেকটা কমে এসেছে। তবে এত কিছুর মাঝে আরশিয়ান এবং তার সম্পর্কের কোনো পরিবর্তন আসেনি। প্রথম দিকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও প্রিমা পরবর্তীতে একেবারে নিশ্চুপ হয়ে যায়। আরশিয়ানের উপস্থিতি কিংবা অনুপস্থিতি তাকে ভাবায় না। একই ঘরে একসাথে থাকলেও দুজনে নিজেদের আলাদা জগতে বাস করে। আরশিয়ান শত চেষ্টা করেও প্রিমার মন গলাতে পারেনি। উল্টো দিনকে দিন মেয়েটা আরও নির্লিপ্ত হয়ে উঠেছে। জোর জবরদস্তি সংসারে বেদনা বেশ ভালোই টের পাচ্ছে আরশিয়ান। তবে দিন শেষে তার হৃদয়ে এক রাস শান্তি বিরাজ করে। ক্লান্ত শরীরে ঘরে ফিরে প্রিমার অভিমানী মুখটা দেখতে মনটা চনমনে হয়ে ওঠে। নানান অজুহাতে প্রিমার পাশাপাশি থাকার মুহূর্তগুলো বেশ এনজয় করে সে। টুকিটাকি খুনসুটি করার সময় প্রিমার রাগী দৃষ্টি দেখে আনমনে হাসে। প্রিমার প্রেগনেন্সি 14 সপ্তাহ চলমান।
মানসিক পরিবর্তনের পাশাপাশি তার শারীরিক পরিবর্তনও ঘটেছে। হালকা স্বাস্থ্য কিছুটা ভারী হয়েছে। মেদহীন উদর বেশ খানিকটা স্ফীত হয়েছে। মেয়েটাকে বেশ আদুরে দেখায়। বহু কষ্টে লোভী আরশিয়ান নিজেকে কড়া শাসনে রাখে। মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রিমাকে একটুখানি জড়িয়ে ধরলে মেয়েটা ভীষণ রাগ দেখায়। আরশিয়ান নিরুপায় হয়ে ফিরে আসে। কী আর করার, পাপ যখন করেছে শাস্তি তো পেতেই হবে। আরশিয়ান একটু একটু কাছাকাছি গেলেও ডিপলি কখনোই প্রিমাকে কাছে টানার চেষ্টা করেনি, কেননা প্রিমার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এই জন্য ডক্টর অন্তরঙ্গতার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। মিসক্যারেজ হওয়া থেকে বাঁচাতে প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দেওয়া হতো প্রিমাকে। বেচারি একদম কাহিল হয়ে পড়তো সেই বিষাক্ত মেডিসিনের প্রভাবে। বেচারা আরশিয়ান তার যন্ত্রণা দেখে নিজেও আঁতকে উঠত, কিন্তু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না তার। রোদেলা দুপুর। অফিস থেকে ফিরে নিজের ঘরে ঢুকতেই আরশিয়ান দেখল প্রিমা চুল ছেড়ে ব্যালকনির সোফায় গা এলিয়ে বসে আছে। খুব সম্ভবত চুল শুকাচ্ছে। প্রিমার কেশরাশির দিকে তাকাতেই আরশিয়ানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। প্রেগনেন্সির ভয়াবহ সিমটমের দেখা না মিললেও বেচারির চুলগুলোর দশা হয়েছে বেহাল। ঘন সিল্কি এবং শাইনি চুলগুলো একদম নির্জীব হয়ে গেছে। আরশিয়ান চোখ ফিরিয়ে হাতের ব্যাগটা সাইডে রেখে শার্টের বোতামগুলো আনবাটন করতে করতে শুধালো, চুল পুরোপুরি শুকায়নি? রোদের তেজ অনেক, অসুস্থ হয়ে পড়বেন কিন্তু। প্রিমা চোখ বন্ধ করে বসেছিল। আরশিয়ানের কথা শুনে একবার চোখ মেলে তাকিয়ে অতঃপর অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আরশিয়ান কথা না বাড়িয়ে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই দেখল প্রিমা বেডে বসে আছে। হুট করে তার মাথায় দুষ্টু বৃদ্ধি চাপল। ভেজা টাওয়েলটা প্রিমার হাতে দিয়ে ধপ করে মেঝেতে বসে মাথাটা তার দিকে এগিয়ে দিয়ে নাটুকে স্বরে বলল, আমার ভীষণ ক্লান্ত লাগছে, মাথাটা একটু মুছে দেন। আরশিয়ানের অনাবৃত দেহে কেবল একটা ট্রাউজার রয়েছে। গোসল সেরে বেরোনোর ফলস্বরূপ সৌম্য দেহের সর্বত্র পানি অস্পষ্ট ছাপ বিদ্যমান। প্রিমা আলতো হাতে টাওয়েলটা তুলে নিয়ে আরশিয়ানের শরীরে থাকা পানিগুলো আলতো করে মুছে দিয়ে অতঃপর মাথা মুছে দিতে লাগলো। আরশিয়ান ভীষণ অবাক হলো। সে ভেবেছিল প্রিমা হয়তো নাকচ করবে। অপ্রত্যাশিত যত্নটুকু পেয়ে শানের আহ্লাদী মনটা নেচে উঠল। নাটুকে ভাবটা বজায় রেখে কণ্ঠে মেকি ক্লান্তির ভাব এনে বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু এই ভেজা চুল নিয়ে ঘুমালে সাইনাসের সমস্যা বাড়বে। আমি কি আপনার পায়ের ওপর আমার মাথাটা অল্প সময়ের জন্য রাখতে পারি? প্রিমা ভীষণ শান্ত কণ্ঠে বলল, রাখুন। আরশিয়ান পুনরায় হকচকিয়ে উঠে ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে প্রিমার কোমর জড়িয়ে ধরে তার উরুতে মাথা রাখল। মিষ্টি একটা সুবাস তার মন প্রাণ উচ্ছ্বাসিত হয়। লোভ সামলাতে না পেরে প্রিমার স্ফীত পেটে আলতো করে উষ্ণ চুমু এঁকে দেয়। প্রিমা একটু কেঁপে ওঠে, অস্ফুট স্বরে বলে, কী করছেন? আরশিয়ান মৃদু হেসে বলে, আদর করে দিচ্ছি। প্রিমা নিজেকে সামলে নির্লিপ্ত স্বরে শুধায়, ভীষণ ভালোবাসেন ওদের, তাই না? আরশিয়ান স্মিত হেসে বলে, আমার অস্তিত্বের অংশ তারা, তাদের তো ভালোবাসতেই হবে। প্রিমা তাচ্ছিল্য হেসে শুধায়, সন্তানদের নিজের কাছে রাখার জন্যই এত নাটক সাজিয়েছেন বুঝি? আরশিয়ান মাথা তুলে অবাক কণ্ঠে শুধালো, কি বললেন? প্রিমা শান্ত চোখে চেয়ে কঠোর গলায় বলল, ভুল কিছু বলেছি? আমাকে আটকে রাখার একমাত্র কারণ ওরা, সেটা খুব ভালো মতো জানি আমি। অবশ্য সন্তানের ভাগ কে না চায়। আরশিয়ান থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, প্রথমত আমি নিঃস্বার্থভাবে আপনাকে চাই, অতঃপর আমাদের পরিণয়ের প্রাপ্তি হিসেবে আমাদের সন্তানদের চাই। প্রায়োরিটি লিস্টে সর্বত্র জুড়ে কেবল আপনার নামই বিদ্যমান ওয়াইফি। প্রিমা চোখ জোড়া অশ্রুতে ভিজে ওঠে। ঠোঁট কামড়ে
কান্না আটকে কাঁপা স্বরে বলে, এসব কথা আপনার মুখে একদমই মানাচ্ছে না। 2 মাস আগেও যেখানে নিজেকে ভিন্ন নারীর স্বামী দাবি করেছিলেন, সেখানে ঝট করে আমার নাম এসে যাওয়ার ব্যাপারটা যে পুরোটাই নাটক, সেটা বুঝতে আর বাকি নেই আমার। আরশিয়ান হাল ছেড়ে দিল। হতাশার শ্বাস ফেলে শুধালো, আর কি বুঝেছেন প্রেম? প্রিমার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়াচ্ছে। মুখে লেপ্টে আছে এক রাশ রাগ এবং জেদ। সে ফুঁসে উঠে বলল, বুবুর চাকরি কেড়ে নেওয়ার রিজন দেখিয়ে ব্ল্যাকমেল করেছিলেন আপনি। আমার অসুস্থ মস্তিষ্ক ব্যাপারটা ধরতে না পারলেও সুস্থ হওয়ার পর বুঝেছি ওসব জাস্ট মেকি হুমকি ছিল। আপনি এমন ব্যক্তিত্বের মানুষ নয়। শুধুমাত্র নিজের সন্তানদের আটকে রাখার জন্য নিজেকে নিকৃষ্ট ব্যক্তিত্বের মানুষ প্রমাণ করতে চেয়েছেন আপনি। আরশিয়ান পলকহীনভাবে চেয়ে থেকে বলল, আমার দেওয়া একটা হুমকিও অহেতুক কিংবা বৃথা ছিল না। আপনাকে আটকে রাখতে চাওয়ার প্রয়াস করতে গিয়ে ব্যক্তিত্বের সাথে সাথে হুঁশ খুইয়ে বসেছি। অথচ আপনার একটুও মায়া হচ্ছে না? প্রিমা একটু থমকালো, ফাঁকা ঢোক গিলে বলল, আপনার অযৌক্তিক কথাবার্তা শুনতে চাইছি না একদমই। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে, বলবো? আরশিয়ান চাতক পাখির ন্যায় চেয়ে থাকে, বলল, বলুন ওয়াইফি। প্রিমা টলমল চোখের অশ্রু আটকানোর বৃথা চেষ্টা করে দৃঢ় কণ্ঠে বলল, পারিপার্শ্বিক সব কিছু বিবেচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষে সেই দিনের জঘন্য অপমানটা ভোলা সম্ভব নয়। সব কিছু ভুলে এই সংসারে মনোনিবেশ করা আমার পক্ষে অসম্ভব। উপরন্তু আমি চাই না যে আমার অনাগত সন্তানেরা আমাদের কোল্ড ওয়ার দেখে বড় হোক। সুতরাং এই অসুস্থ সম্পর্ক বয়ে বেড়ানো বোকামি ব্যতীত কিছুই নয়। আপনার সন্তানদের আপনার কাছে বুঝিয়ে দিয়ে আমি এই দায়িত্ব নামক সম্পর্ক থেকে ইস্তফা নিতে চাই। আরশিয়ান হতবিহ্বল কণ্ঠে শুধালো, কি বলছেন আপনি? আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছে ঠিকই, কিন্তু এটা অসুস্থতা নয়। আপনার কি মুড সুইং হচ্ছে? বড্ড অসংলগ্ন কথা বলছেন আপনি। প্রিমা ক্রন্দনরত স্বরে কঠোরতা মিশিয়ে বলল, একদম যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছি। আপনার মতো ক্ষমতাসীন ব্যক্তির সাথে লড়াই করা আমার কাম্য নয়। আপনি নামক অন্যের স্বামীটাকে গ্রহণ করার সামর্থ্য আমার নেই। সুতরাং দিস ইজ দ্য বেস্ট ডিসিশন। আরশিয়ান কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। আমার চোখে মুখে লেপ্টে থাকা অসহায়ত্ব আপনার নজরে আসছে না? গ্লানির অগ্নিতাপে প্রতিনিয়ত একটু একটু করে ঝলসে যাচ্ছি, অথচ সেই দৃশ্যটা আপনার হৃদয় স্পর্শ করতে পারছে না। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করুন। বিশ্বাস করুন, আমার বলা একটা বর্ণ মিথ্যা নয়। প্রিমা বিছানা চাদর খামচে ধরে চাপা গলায় বলল, আপনার করা অপমান আমার বিবেকের ঘরে মস্ত বড় একটা তালা ঝুলিয়ে দিয়েছে। সুবিচারের সামর্থ্য হারিয়েছে বিদায় অনর্থের পথ বেছে নিয়েছে। আরশিয়ান হতবিহ্বল দৃষ্টিতে তাকায়, অতঃপর প্রিমার বাড়ন্ত পেটটার দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, আমার বিষয়টা বাদ রাখলাম না হয়, কিন্তু আমাদের সন্তানদের কথাটা অ্যাটলিস্ট চিন্তা করুন। প্রিমা কিছুক্ষণ নিশ্চুপ রইল। এভাবে তর্ক বহু দূর পর্যন্ত যাবে। আরশিয়ানকে শেষ একটা সুযোগ দেওয়ার অভিপ্রায়ে প্রিমা ভাঙা কণ্ঠে শুধায়, ভালোবাসেন আমায় আরশিয়ান? আরশিয়ান হকচকিয়ে উঠে নিরুত্তর রয়। প্রিমা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, নীরবতার ভাষা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত। এবার আক্ষরিক স্বীকারোক্তি চাইছি, ভালোবাসেন আমায়? আরশিয়ান ফাঁকা ঢোক গিলে প্রিমার অশ্রুভেজা আঁখি জোড়া নির্নিমেষে তাকিয়ে থেকে স্বল্প স্বরে জবাব দিল, না। জবাবটা শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই অশ্রু সজল চোখ দুটো ধীর গতিতে বন্ধ করে ফেলল প্রিমা। বুকটা অসহনীয় ব্যথায় নিষ্পেষিত হচ্ছে। বুকের বাঁ পাশটা ডলে মৃত্যুসম যন্ত্রণাটা কমানোর চেষ্টা করল, অথচ ব্যথা কমার বদলে এর তীব্রতা তার
সুশ্রী মুখশ্রী নিমেষেই নীলাভ বর্ণ ধারণ করল। কি আশ্চর্য! সে কি মারা যাচ্ছে? সামান্য একটা স্বীকারোক্তি আদেও মানুষকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে? উত্তর না মিলল না। স্রেফ ধীর লয়ে চোখ দুটো ঘোলাটে হয়ে আসলো প্রিমার। অল্প বিস্তর ভারী হওয়া শরীরটা ছেড়ে দিল নরম গালিচার সাফেদ বিছানায়। বন্ধ চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল অক্ষিকোটরের জমাটবদ্ধ আক্ষেপ মিশ্রিত যন্ত্রণাসূচক উষ্ণ নোনা পানি। চলবে।